আপনার রিটায়ারমেন্টের এজ কত? সাধারণভাবে সরকারি চাকরিতে আমরা কোন বয়সে গিয়ে অবসর নিই? 58, 60? কিন্তু যদি আপনার বয়স 70 পেরিয়ে যায়, রিটায়ারমেন্টের কথা বলছি না, তখন যদি আপনি চাকরি পান, তাও সরকারি চাকরি, বিশ্বাস হচ্ছে না তো? এটাই বাস্তব। আর হয়েছে বলেই খবর, হয়েছে বলেই দুপুরের বিতর্কে এটা বিষয়। আসুন, যারা চাকরি পেয়েছেন 71 বছর বয়সে গিয়ে হাতে সরকারি স্কুলে শিক্ষকতার চাকরির নিয়োগপত্র পেয়েছেন, প্রাথমিকে শিক্ষকের অ্যাপয়েন্ট লেটার পেয়েছেন, তাদের কথা শুনুন। 20 ডিসেম্বর আমাদের সৌমেন সেন এবং উদয় কুমার যে জাজমেন্ট দিয়েছেন তাতে আমাদের নিয়োগ পাঠিয়েছে, আমরা জয়েন করেছি। এখন কি স্কুলে যেতে পারছেন? না, স্কুলে যেতে আমাদের বারণ করেছে। চেয়ারপারসনের কাছে গেছিলাম, উনি বললেন আপনারা এসআই অফিসে জয়েন করুন। এখন আমরা চাইছি আমাদের যে ওই কম্পেনসেশন যেটা অশোক দাস অধিকারী অর্ডার দিয়েছিলেন, আমরা ওইটা হলে পরে আমরা সন্তুষ্ট। পেনশনটা হলে আরও ভালো হয়, কারণ আমাদের ফ্যামিলি বাঁচবে। আমাদের তো সর্বশান্ত হয়ে গেছি আমরা কেস করতে করতে। থেকে কেস করে আসি। কোথায় করেছিলেন? হাইকোর্টে। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। সেই সময় কেন পাননি? সেই সময় ওরা দেয়নি, রায়ই মানেনি। কারা মানেনি? সরকার, বামফ্রন্ট সরকারও মানেনি, তৃণমূল সরকারও মানেনি। আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন? তালিকাভুক্ত কিছু কিছু ছিল, তেমন প্যানেলটা ছিল আমাদের। তখন নিয়ম ছিল ইয়েতে, বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে, তার গভর্নমেন্ট দিয়েছিল। আমরা এখন এই জানুয়ারিতে। আচ্ছা, হ্যাঁ। কি লেখা রয়েছে সেখানে? জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় খাসা বাণী মন্দির। শুনলেন তো? আপনারও নিশ্চয়ই দেখে মনে হয়েছে এদের পক্ষে শারীরিকভাবে রোজ স্কুলে গিয়ে 4-5 ঘন্টা করে ক্লাস নেওয়া, চিৎকার করা, বাচ্চাদের ম্যানেজ করা আর সম্ভব নয়। এরাও বুঝতে পারছেন এদেরকে এমনিই বারণ করা হয়েছে, আর স্কুলে যেতে হবে না। লাভের লাভ একটাই হতে পারে, চাকরি যেহেতু পেয়েছেন, পেনশনটা তারা পেতে পারেন, তাদের বৃদ্ধ বয়সটা আর একটু সিকিউরড হতে পারে। কিন্তু এতে বাকিদের কি লাভ? সমাজের কি লাভ? পড়ুয়াদের কি লাভ? আর এটা কি কোথাও একটা দিশা দেখাচ্ছে? আজ যারা বসে রয়েছেন আমরা জানি না তার ভবিষ্যৎ কি। তদন্ত যেভাবে এগোচ্ছে, এরপর কি হবে? আইনি জটিলতায় আটকে ছিল এদের নিয়োগও। আসুন, আমার সঙ্গে আজ যারা আলোচনায় আছেন পরিচয় করি দ্রুত। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, আমার সঙ্গে একটু পরেই থাকবেন শতরূপ ঘোষ, এছাড়াও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে থাকবেন। তবে এ নিয়ে রাজনীতি হবে না তা তো হতে পারে না। তার আগে আমরা পর্ষদ কর্মাধ্যক্ষ যারা, তাদের সঙ্গেও কথা বলেছিলাম যে এই 71-এ গিয়ে যদি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, এটার মানে কি, কিসের জন্য এগুলো? শুনুন তাদের বক্তব্য। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। বুঝতেই পারছেন কোর্ট অর্ডার, তাই তা মানা হয়েছে। কিন্তু এতে কি হচ্ছে? আমরা যে বারবার প্রশ্নটা তুলছি আজকের ধর্ণাতলা দেখে, যে সব কিছু হচ্ছে, রাজনীতি হচ্ছে, আইন, আদালত, মামলা, মোকদ্দমা সব, ফাইনালি চাকরিটা হচ্ছে না, তার আদর্শ উদাহরণ তো এটাই। ঝন্টুবাবু আমার সঙ্গে আছেন, আচ্ছা, শতরূপ জয়েন করেছে। ঝন্টুবাবু, এটা কি? আমি প্রথমেই বলি, দেখুন, আমি একজন ক্যাডার হিসেবে বহুদিন চাকরি করার একটা অভিজ্ঞতা থেকে বলছি যে প্রশাসনে যখন আমরা একটা ক্যাডার হই, ধরুন এসআই যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি একজন ক্যাডার, প্রশাসনের কিন্তু 3টে রুলকে ফলো করতে বলা হয় ট্রেনিংয়ে। প্রশাসনের একটা রুল হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে তার সফিস্টিকেটেড পার্ট, মানে যেটা নমনীয় অংশ, আরেকটা হচ্ছে একটা হচ্ছে একদম কংক্রিট, মানে কপি বুক অর্ডার ইস্যু করে কাজ করা, অর্থাৎ 3টের কম্বিনেশন নিয়ে একটা প্রশাসন চলে। তাহলে হাইকোর্ট যখন তার একটা অর্ডার ইস্যু করেছে, তার কাছে অর্ডার ইস্যু করারই দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি এস্টাবলিশ করেছে যে 83-তে যে 66 জনের ট্রেনিং থাকার পরও তৎকালীন আইন অনুযায়ী ল্যাটারাল এন্ট্রি হওয়ার কথা ছিল চাকরিতে, তারা পায়নি, তাই তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কিন্তু প্রশাসনে কিন্তু একটা অ্যাসপেক্ট থাকে, সেই অ্যাসপেক্টটা হচ্ছে ম্যানেজমেন্টাল অ্যাসপেক্ট। সেখানে কিন্তু এই ধরনের অর্ডার, যখন আমি চাকরি করতাম তখন এই রকম আপনি খেয়াল করবেন, সেই সময় বেকার ছেলেরা যারা
ওই সব ইয়েতে সার্ভেগুলো করতো, কি আমাদের জনসংখ্যার সার্ভেটা, সেই জনসংখ্যার সার্ভে বা পিডাব্লিউডিতে জমি দিলে পরে তৎকালীন চাকরি দেওয়ার প্রভিশন ছিল। সেই সময় একটা কেস হয়েছিল, সেই কেসে হাইকোর্টে জিতে আসার পরে আমাদের কাছে যখন অর্ডার আসলো স্পেসিফিক আমার কাছে, তখন কিন্তু সেই অর্ডারে অনেকেরই সার্ভিস পিরিয়ড মানে অর্থাৎ অবসরের বয়স পার হয়ে গেছে, ফলে তাদেরকে চাকরি দেওয়া যাবে না। অর্থাৎ যে ম্যানেজার বা যে ক্যাডার তার কাছে যখন হাইকোর্ট অর্ডারটা দিচ্ছে, হাইকোর্টের এই অর্ডারটাকে সম্মান জানিয়ে আমাকে দেখতে হবে কারা আর টেনিওরে চাকরি করতে পারবে না। তাদের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক আইন আছে, এই আইনে লেখাই আছে তাদের ওই টেনিওরের মধ্যে যে কম্পেনসেশন গুলো যেদিন অর্ডার ইস্যু হয়েছে সেই অবধি উইথ রেট অফ ইন্টারেস্ট সরকারি ধার্য সেটা অ্যান্ড দ্য পেনশন কার্ড, এইগুলোকে কোলারেটাল করে নিয়ে হাইকোর্টের এই অর্ডারটাকে মানতে হবে। হাইকোর্টের এই অর্ডারটাই কিন্তু তাকে বলেনি চাকরি জয়েন করার, বলেছে আপনি জিতেছেন, এবার প্রশাসন সিদ্ধান্ত নেবে কারা পারবে আর কাদের সরকারি আইন মেনে পেনশন। তাহলে আপনি বলছেন এই যে 71 গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেওয়া এটা একটা শো অফ, যে কোর্ট বললো আমরা করে দিলাম, সবটা কোর্টে আটকে আছে। অযোগ্যতা, কারণ আপনি যে 3টে স্টেপ আমি বললাম অ্যাডমিনিস্ট্রেশনের, এই সরকার 11তে আসার পরে অ্যাডমিনিস্ট্রেশন একটা অলিখিত 4th স্টেজ অ্যাড করেছে, সেটা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ প্রথম 3টে স্টেজে যখন একটা কর্মচারীর দক্ষতা প্রমাণ হয়ে প্রমোশন হয়, এখানে বলা হচ্ছে 4th স্টেজ, যে স্টেজে আপনি দুর্নীতি করলেই আপনার প্রমোশন হবে। ফলে প্রথম 3টে স্টেজে কর্মচারী ক্যাডাররা কিন্তু কার্যত এই রাজ্যে প্রফেশনালিজমটা চাকরির ভুলে গেছে। তাই এই ধরনের একটা বড় ধরনের মিসম্যানেজমেন্ট হয়েছে। আমি এটাকে মিসম্যানেজমেন্ট বলবো, কারণ জানে তারা আদালতে মুখ করবে এরপরে, সরকারের বদনাম হবে। মানে এটা কি সত্যি মিসম্যানেজমেন্ট? শুধু শতরূপরা কিভাবে দেখছে, নাকি এটা কোথাও এখনকার যে চাকরি যেটা বারবার শাসক শিবির বলে যেটা আইনি জটে আটকে আছে, হ্যাঁ কোর্ট বললো এখন এরকমই তো হবে, কোর্ট যখন বলবে তখন হবে, সেই পথটাও যাতে খোলা থাকে? দেখুন, এটা একটা পাগলের রাজত্ব চলছে আমাদের রাজ্যে। যে মানুষ মারা গেছেন তার নামে চাকরি হয়ে যাচ্ছে, যে মানুষ বেঁচে আছেন তিনি সরকারের খাতায় মৃত, তার নামে যাবতীয় ভাতা থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে যেগুলো তার প্রাপ্য সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কদিন আগে আপনারা এই খবর দেখিয়েছেন বা আরও অনেকে খবর দেখিয়েছে। সুতরাং একদল মানে যারা এখানে সরকারি কর্মচারীরাও রয়েছেন তারাও মোটামুটি বুঝে গেছেন, যারা এই কাজগুলো এক্সিকিউট করেন, যে আমাদের মানুষের কাছে উত্তর দেওয়ার কোনো দায় নেই, আমাদের কোনো আনসারেবিলিটি নেই। আমাদের একমাত্র কাজ হচ্ছে যখন একটা ভোট আসবে তখন পোলিং এজেন্ট পোলিং অফিসার যারা হবো তৃণমূলের কথা মতো সেই কাজটাকে উতরে দিতে হবে, তৃণমূল ভোটটা উতরে দেবে। এর বাইরে আমাদের আর কোনো ব্যাপারে কোনো দায়বদ্ধতারও জায়গা নেই, কাউকে কোনো উত্তর দিতে হবে না, কেউ আমাদের প্রশ্ন করবে না, কিচ্ছু করবে না। আর কতগুলো মন্ত্রী আছে এদের চুরি করা সম্পত্তি বানানো ছাড়া আর কোনো কাজ নেই। আমি কী বলবো বলো তো প্রিয়, এই হুগলি জেলাতে তোমার মনে থাকবে আজ থেকে 3-4 মাস আগেকার কথা, সরকারের পক্ষ থেকে নিয়োগ মেলা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিল। প্রথম কথা যে প্রাইভেট এমপ্লয়মেন্ট, সেগুলো একটাও সরকারি চাকরি, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাসা বেঁধে লোককে প্রাইভেট চাকরি দিচ্ছে। তারপরে তারা বাড়ি ফিরে গিয়ে যখন সেই কোম্পানিতে ফোন করলো যে আমরা কখন চাকরিতে জয়েন করব, কবে, দেখা গেল তার মধ্যে কিছু চাকরি হচ্ছে আমার গত মাসে জয়েনিং ছিল, এই মাসের হচ্ছে গত মাসের 13 তারিখ জয়েনিং ছিল, এই মাসে 17 তারিখ হচ্ছে আমাকে চাকরি কাগজ। তারপরে যখন তারা জিজ্ঞেস করলো কিছু লোক কোম্পানিতে ফোন করে কবে আমরা জয়েন করবো, পরিষ্কার উত্তর দিল যে কে বলেছে আপনার চাকরি হয়েছে, বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে, জয়েনিং লেটার দিয়েছে। বলছে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ফ্রড, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের কোনো চাকরির কথা পশ্চিমবঙ্গ সরকারও আমাদেরকে বলেনি, আমরাও কাউকে জানাইনি, আপনার নাম আমরা জানি না, কোনো চাকরির কোনো ব্যাপার নেই, আমাদের কোম্পানির নামে জাল কাগজ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার হাতে ধরিয়েছে। তখনও তৃণমূলের পক্ষ থেকে কিছু লোক বলেছিল এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই। দেখুন এই কনভারসেশন হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এটা ঠিক যে অনেক ক্ষেত্রে তারাই এটা বলেছিলেন। তারপর আমি জাস্ট কথাটা আমি এই কারণে বলছি, পিউ তুমি দেখো, তুমি মনে করো, তুমিও নিশ্চয়ই তোমার ভালো মতো মনে থাকবে এটা, তখন তৃণমূলের পক্ষ থেকে বলা হলো যে এটা হচ্ছে কিছু ক্লারিক্যাল কাজ যারা করেছেন সরকারি অফিসেরা, তাদের দোষ, তাদের ভুল, এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী নয়, এর জন্য সরকার দায়ী নয়। আমি জিজ্ঞেস করছি যে 7-8 মাস কেটে গেল, একজন ক্লার্কের নাম বলো তো যার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিয়েছে, যদি কোনো ক্লার্ক এটা করে থাকে। দেখুন আমরা চিরকালই অভিযোগ করি যে সিপিএম ভয়ঙ্কর, আর সিপিএমের থেকে আরও বেশি ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস। এই ঘটনাটা তাই বারবার প্রমাণ করছে চোখে আঙুল দিয়ে, এবং পরিবর্তন কিছুই হয়নি। তার কারণ 83 থেকে 2011 পর্যন্ত যাদের সরকার ছিল, যাদের ভুল হয়েছে সেই দায় তাদের। আজকে যদি আজকে যদি সেই প্রসঙ্গ মেনে নিতে হয়, আর 2011 থেকে আজ পর্যন্ত এই অর্ডার পাস হওয়া পর্যন্ত তৃণমূলের সরকার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই জিনিস জানবার পর তারা তো বলেছিলেন যদি সিপিএম ভুল করে, যদি সিপিএম অন্যায় করে তাহলে পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনে তারা তা শুধরে নেবেন। তারপরও আমরা দেখলাম যে 2011 থেকে আজ পর্যন্ত তারা সেই পরিবর্তন আনলেন না, ক্ষেত্রে কোনো শুধরালেন না, এবং কোর্ট থেকে
অর্ডার বেরোলো। আমি আপনার সাথে আজকে একমত পিউদি যে নির্দিষ্ট নির্দেশিকা আজকে কোর্ট থেকে এসেছে তা যারা আজকে প্রতিদিন লড়াই করছেন কলকাতার রাস্তায় বসে, যারা মাথায় যে রমণীরা নিজের মানে ন্যাড়া হয়ে প্রতিবাদ করছেন, যা আমাদের সবাইকে আঘাত করেছে, যে জায়গায় প্রতিবাদ গেছে যুবকদের, এবং তাদের যে এই লড়াই আগামী দিনে যে একটা রেমেডি তারা পেতে পারেন কোর্ট থেকে, আজকের এই ঘটনা তা প্রমাণ করেছে। এবং এরপরেও আপনি দেখবেন যে যারা 71-এর দোরগোড়ায় পৌঁছেছে, যারা চলে যাওয়ার সময়ের জন্য হয়তো অপেক্ষা করছেন, আমায় মার্জনা করবেন এই শব্দবন্ধ প্রয়োগ করছি, তারাও হয়তো শেষ পর্যন্ত তাদের যা দাবি দেওয়া আছে সেটা এই সরকারের কাছ থেকে আদৌ পাবেন কিনা সে নিয়ে আমি দৃঢ় সন্দেহ প্রকাশ করছি। ফলে এই ঘটনা প্রমাণ করছে যে 83 থেকে 2011 পর্যন্ত যাদের দায় ছিল তাদের থেকেও যে বেশি ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস, তারা যে 2011 থেকে 2021 কোনো পরিবর্তনই আনেননি এবং উল্টে তার থেকে বেশি ভয়ঙ্কর অ্যাপ্রোচ দেখিয়েছেন, তা আজকে স্পষ্ট হয়ে গেল এই ঘটনা। বলতে চাইলো তাও কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি সিপিএম করি, আমি ভয়ঙ্কর, ও তৃণমূল করতো আমার চেয়েও ভয়ঙ্কর, এটা বললো। ছিলাম ভয়ঙ্কর ছিলাম, বুঝেছি বলে এখন বিজেপি আরো ভয়ঙ্কর। সিপিএম এর কোনো ভয়ঙ্করের পরিবর্তন। দেখুন, চাকরি, বিশেষ করে স্কুলে চাকরির ক্ষেত্রে 1977 থেকে 1997 এই 20 বছর তো কোনো রকম এসএসসির ব্যাপার ছিল না। সেই সময় ঠিক কীভাবে চাকরি হতো না হতো সেই নিয়ে বহু রাজনৈতিক তর্ক বিতর্ক আছে, দাবি পাল্টা দাবি বহু কিছু রয়েছে। এক্ষেত্রে 1998-এর পর এসএসসি হওয়ার পরেও একাধিক নিয়ম বেনিয়মের অভিযোগ রয়েছে। আর তার আগে যেটা ছিলই না এসএসসি, সেক্ষেত্রে কী ছিল না ছিল তার একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। জ্যোতি বসু তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি করণ থাপারকে একটি ইন্টারভিউ দিচ্ছেন। সেই সাক্ষাৎকারে করণ থাপা সরাসরি বলছেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে আপনার সরকার এত হোঁচট খাচ্ছে কেন? আর ইংরেজিতে প্রশ্নোত্তর তর্জমা করলে কিছুটা এরকম দাঁড়ায়। সেখানে জ্যোতিবাবু বলছেন যে হাইকোর্টে এত মামলা রয়েছে, আমি কি করব? তখন করণ থাপার বলছে, দায়টা কি আপনার নয়? তখন জ্যোতিবাবু কিন্তু বলছেন, হ্যাঁ সত্যি, মামলার রায়গুলো সব বেরিয়ে গেলে আমরা দেখে নেবো কী করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আপনারা জানেন দোর্দণ্ড প্রতাপ, তিনি রাজনীতিবিদ ছিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড স্থাপন করেছিলেন, একজন জীবন্ত কিংবদন্তি হয়ে গেছিলেন। তাকে অবধি বলতে হচ্ছে হাইকোর্টে এত মামলা কি করব? সেই সময় কিন্তু এসএসসিটা ছিল না। এটা আনুমানিক 1993-94 সাল হবে আমার যতদূর মনে পড়ছে। এসএসসি হওয়ার পরেও অন্তত যেটা মনে পড়ছে এই মুহূর্তে 2009 সালের যারা টেট প্রার্থী ছিলেন বা পাস করেছিলেন তারা কিন্তু এখনো আন্দোলনে রয়েছেন। ন্যায্য অন্যায্য, কে ঠিক কে ভুল আমি তাতে যাচ্ছি না। একই সময় 2022-ও রয়েছে। হ্যাঁ, 100 বার রয়েছে, 100 বার রয়েছে। 23 হয়তো বসতে চলেছে, এখনো রেজাল্ট আউট হয়নি। পরীক্ষা, টেট পরীক্ষা প্রত্যেক বছর নেওয়ার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তার বিভিন্ন মামলায় রায় দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্য সরকার নিচ্ছেন। চাকরির ক্ষেত্রে যেরকম শূন্য পদ তৈরি হবে সেরকম নিয়োগ হবে, কিন্তু রাজনৈতিক দায়ের প্রশ্ন আমি একটু আগে পুরোটা শুনতে পাইনি, যেটুকু শুনছিলাম তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিশ্চিতভাবে দায় শঙ্কুবাবু ঠেলবেন। 10 বছর ধরে তিনি নিজে কেন দায় নেন আমি বলতে পারবো না, শতরূপটা ঠেলবেন সেটা খুব স্বাভাবিক, তারা বিরোধী ছিলেন। 34 বছরের মধ্যে ঝন্টুবাবু যে পয়েন্টটা রেজ করেছেন অনির্বাণ, যে ঠিক কোর্ট অর্ডার দিল এতদিনের একটা পুরনো মামলার, কিন্তু এবার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে রয়েছেন তারা তো দেখবেন যা কোর্ট অর্ডার অনুযায়ী কারা এলিজিবল স্কুলে গিয়ে পড়ানোর। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম 71 বছর বয়সে এক ভদ্রলোককে, যার কথা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাকে বলা হলো আপনাকে স্কুলে যেতে হবে না, হয়তো উনি পেনশনটুকু পাবেন। আমার তো অকুপাই হয়ে থাকলো একটা পোস্ট। এটা কি ক্ল্যারিক্যাল কাজ? মানে সত্যি একজন ক্লার্ক কাজ করছেন, কিন্তু তিনি তো মানুষ, রোবট নন, তিনি তো জাজ করবেন। এখানে সেই জাজমেন্টটা কোথায়? এক্ষেত্রে যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে যে সেই জাজমেন্টটা তিনি করেননি বা ওভারলুক করে গেছেন, কোর্টের অর্ডার এসছে, সরাসরি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা তৈরি করে হয়তো পাঠিয়ে দিয়েছেন। নির্দিষ্টভাবে কে করেছেন না করেছেন এজ লেখা থাকে না সেখানে, হ্যাঁ এইগুলোই আগেরবার ওভারলুক করেছে মানে এই ক্ষেত্রে দায়িত্ব নেই, গাফিলতি। এটা অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই গাফিলতি, তার ওভারলুক করেছে বলে সেটা তো গাফিলতিই হয়। কোর্টের অর্ডার এসছে, সরকারের নয়, সদর এক সেকেন্ড, হাইকোর্টের অর্ডার এসছে, সেটা দেখে উনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট টাইপ করে পাঠিয়ে দিয়েছেন, ওনার অবশ্যই দেখা উচিত ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এই কথাটাই এর আগের বার বলেছিলাম, ওই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফেক রিক্রুটমেন্ট লেটার ধরিয়েছিলেন তখনও তৃণমূলের কাছ থেকে এই কথাটাই শুনেছিলাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাফিলতি নয়, কিছু ক্লার্কের গাফিলতি। তারপরে 8 মাসের কোনো গাফিলতির সুবিচার হয়নি। আমি দুটো কথা বলছি খালি। একটা কথা হচ্ছে যে অনির্বাণ একটা অর্ধ সত্য বলল যে 77 থেকে 97 পশ্চিমবাংলায় এসএসসি বলে কিছু ছিল না। আমি বলি অনির্বাণ, 1947 সালে ভারতের 15ই আগস্ট যখন ভারতের মাথায় জাতীয় পতাকা উঠেছিল, তবে থেকে 97 সাল পর্যন্ত এসএসসি বলে কিছু ছিল না। বামফ্রন্টের আগেও ছিল না। বামফ্রন্ট 97 সালে, বামফ্রন্ট না, আমি জানি, আমি টপিকের বাইরে কথা বলবো না। বামফ্রন্ট
যেহেতু এমনকি সিপিএম আমলেও ঠিক কথা, চাকরির ক্ষেত্রে হয়তো কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করতো না, কিন্তু অনেক ক্ষেত্রে স্বজন পোষণ ইত্যাদি ইত্যাদির অভিযোগ ছিল বলেই যাতে একজন সিপিএম নেতার বাড়ির ছেলেও বাড়তি সুবিধা না পায় তার জন্যই 97 সালে এসএসসিটা তৈরি করা হয়েছিল। তারপরে আমি বলছি, যেহেতু আজকে কম্প্যারিজনটা করা হচ্ছে, বামফ্রন্ট আমলে এসএসসি তালিকা বার করতো কারা কারা চাকরি পাচ্ছে, তৃণমূল আমলে সেই এসএসসিকে তালিকা বার করতে হয় কারা কারা চুরি করে চাকরি পেয়েছিল, কার কার চাকরি যাচ্ছে। আদালতে গিয়ে বলে আসে যে আমাদের এতজন বিনা ইন্টারভিউ, কদিন আগে বলেছে 58 জন নাকি বিনা ইন্টারভিউতে চাকরি পেয়েছে, আজ থেকে এই সপ্তাহেই স্বীকার করেছে। সুতরাং সেদিনের এই কথাগুলোকে বলে আজকের এই অপরাধকে ঢাকা যাবে না যে যার চাকরিটা পাওয়ার কথা সে ইঁদুর মারার বিষ খেয়ে মরছে, ধর্মতলায় নিজের মুখে কালি মাখছে, নিজের চুল কেটে ফেলছে, আর যে মানুষ মারা গেছেন তার নামে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির রিক্রুটমেন্ট কমপ্লিট হেওয়ার, কোনো সন্দেহ নেই। আমি বরং আগামীর আশঙ্কা আরো বেশি দেখতে পাচ্ছি। শঙ্কুর সঙ্গে এক্ষেত্রে অন্তত আমি একমত যে সত্যি আমি আগামীর আশঙ্কা দেখতে পাচ্ছি। আজ যারা ধর্ণাতলায় বসে রয়েছে, আগামী দিন কি অপেক্ষা করছে তাদের জন্য? জন্টু বাবু। না, আমি প্রথমেই বলি যে একটা টেকনিক্যাল মিস্টেক হচ্ছে অনির্বাণ। প্রথমে যখন কোর্ট অর্ডারটা আসে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কাছে যায়, এটা কিন্তু ক্লার্ক প্রথমে টাইপটা করে না, সেখানে একটা বডি আছে, সেই বডি পুরো অ্যাপয়েন্টমেন্ট পুরনো কাগজগুলোকে ভেরিফাই করে। সেই ভেরিফাই করার একটা সেকশনাল প্রসেসের মাধ্যমে অনেকগুলো স্টেপ পার হয়ে গিয়ে ক্লার্কের কাছে টাইপ করতে যায়। অর্থাৎ ইন বিটুইন কোর্ট অ্যান্ড টাইপিস্ট এর মাঝখানের যে পার্টগুলো, সেখানে দু ধরনের অফিসার কাজ করে। একটা হচ্ছে হায়ারার্কির অফিসার, চিরঞ্জীব বাবু সম্ভবত তার পদে আছেন, আরেকজন পার্থ কর্মকার, প্রফেসর পার্থ কর্মকার, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। এই এফিসিয়েন্ট অফিসাররা থাকার পরেও এই ধরনের ভুলগুলো কি আপনি মনে করবেন শুধুমাত্র একটা টাইপিস্টের ভুল? না, এটা ইন্টেনশন বলবো, আমি তো বুঝতে পারছি একদম এটা দেখানো যে আগামী দিনে এই কোর্টের জন্য এই অবস্থাই হবে, কোর্টে আটকে আছে বলে এই অবস্থা। আমি খালি একটা কথা বলছি পিউ, আমাদের আশঙ্কা হচ্ছে এইটা যে বারবার করে সরকার, দেখো এর বিরুদ্ধে কালকে একটা মামলা হবে যে মারা গেছে তার নামে কেন চাকরি হয়েছে, তার নামে কেন হচ্ছে না। বারবার করে সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজগুলোকে করে মামলা করার পরিস্থিতি তৈরি করে দেয়, যাতে মামলা হয়, এদের কাউকে চাকরি দিতে না হয়, মাঝখান থেকে যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদেরকেও জায়গা থেকে সরাতে না হয়, তারপর মঞ্চে দাঁড়িয়ে বলবে মামলা হয়েছে বলে চাকরি দিতে পারছে। হ্যাঁ, মানে এটা ইন্টেনশন তো এটাই। আমার ঠিক এখানেই বক্তব্য যে মনিটরিং টিম রয়েছে, ধরুন একটা জেনারেল অর্ডার পাসড হয়েছে কোর্ট থেকে, তো সেই অর্ডার আসবার পর দেখা গেছে যে প্র্যাকটিক্যালি 71 বছর বা 72 বছরে কাউকে চাকরির জন্য সেই অর্ডারে চাকরি দিতে হচ্ছে। যদি আপনার এটা কমন এজেন্ডা, যার কাছে অর্ডার এলো তার এইটুকু বিবেক বুদ্ধি বোধ থাকবে, তিনি তো সেটা যদি অসুবিধে হয় তিনি সেই কোর্টে গিয়ে অ্যাপিয়ার করবেন, তার তো লিগ্যাল সিস্টেম আছে। কিন্তু আমি বলছি তারা ইন্টেনশনালি এটা করেননি, তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, তারাই চান লিটিগেশন জেনারেট করুক, লিটিগেশন জেনারেট করবে, বছরের পর বছর চাকরি দিতে হবে না, তারা এনজয় করবে, বলবে যে মামলার জন্য দিতে পারেনি। এই যে আজকে ডিএ মামলা, আমি আপনাকে বলছি জনগণের টাকা খরচা করে ওনারা নির্দিষ্ট অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে ইচ্ছে করে লিঙ্গারিং করছেন। কেন? একটাই উদ্দেশ্য, যাতে টাকা দিতে না হয়। এরাই চান লিগ্যাল লিটিগেশন জেনারেটেড হোক, এরা হয় স্বীকার করুন এরা ইচ্ছে করে করছেন, ন্যারেটিভটা উল্টো তৈরি করা হয়, এক লাইন যে বিরোধীরা এটা করছে বলে পিউরি একদিন এক লাইন। আমার বক্তব্য হচ্ছে হয় আপনারা স্বীকার করুন যে আপনারা এটা ইন্টেনশনালি করছেন, নয় স্বীকার করুন যে আপনারা এতটাই অপদার্থ, এতটাই লিগ্যাল ডিপার্টমেন্ট আপনাদের ক্যালাস, যারা এই জিনিস করবার মতো ক্ষমতা রাখে না, ছেড়ে দিয়ে চলে যান, নির্লজ্জ বেহায়ার মতো বসে আছেন কেন? অনির্বাণ উত্তর দেবেন, কিন্তু যখন ডিএ নিয়ে কথা উঠলো, ডিএ আন্দোলনকারীরা আজ পথে, তাদের মহামিছিল 3টে জায়গা থেকে মিছিল এসে শহীদ মিনারে জমায়েত করছেন তারা, সেখানে সভা করবেন একটু পরে। ভবানীপুর থেকে বেরিয়েছে মিছিল, শিয়ালদা থেকে বেরিয়েছে, হাওড়া থেকে বেরিয়েছে, 3টে মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি। তবে আজ এই মহামিছিলেই কিন্তু দাবি দেওয়া শেষ নয়। যদি ওদের দাবি না শোনা হয়, যদি মুখ্যমন্ত্রী সত্যি সত্যি ওদের দাবি শুনে সহানুভূতির সঙ্গে বিবেচনা না করেন, তাহলে টানা ধর্মঘট মানে কর্মবিরতির হুঁশিয়ারিও ওরা দিয়ে রেখেছেন, টানা অনির্দিষ্টকালের জন্য। কি বলছেন সরকারি কর্মচারীরা যারা এই আন্দোলনে সামিল হয়েছেন, শুনুন। তিনি যে ধারাটার উল্লেখ করেছেন সেই ধারা কিন্তু কোনো সরকারি কর্মীদের ক্ষেত্রে খাটে না। সুতরাং এই হুঁশিয়ারিটা একটা ফাঁকা আওয়াজের বাইরে আর কিছুই নয়, এবং কোনো কর্মী এটাকে ভয় করছে না। 56 যে ধারা সাধারণ কর্মচারীদের জন্য নয়, আইএস আইপিএসদের জন্য। তাহলে এখন প্রশ্ন হলো যে 14 জনকে টপকে পড়ে উনি একজনকে মুখ্য সচিব করেছেন, মানে দাগি আসামিকে ডিজির পদে বসিয়েছেন, যে 14 জনকে টপকালেন তারা কি তাহলে ভিতরে ভিতরে বিদ্রোহ করছেন? আমাদের মনে হয়েছে তারা বিদ্রোহ করছেন, ওনারা অন্যায়কে মেনে নিতে পারছেন না, সেই জন্যই ওই ধারাটার কথা বলেছেন। ভয় দেখাতে 56 জের নাম মুখে এনেছেন।
আসলে এটা আইএএস আইপিএসদের জন্য, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই নয়। অনির্বাণ, আপনি তো আইনজীবী। দেখুন, এক্ষেত্রে যারা সরকারি কর্মচারী সবাই তো নন, তার একটা অংশ যারা আন্দোলন করছেন তারা করতেই পারেন, কিন্তু তাদের মূল দাবিটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন। সেখানে কি হবে না হবে সেটা আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যে রাজনীতির রং যেহেতু লেগেছে, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা সরকারি কর্মচারী হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন, অবশ্যই তারা সরকারি কর্মচারী, তারা মূল লড়াইটা কিন্তু লড়ছেন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেটাও তাদের অধিকার আছে, আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু মূল জায়গাটা দাঁড়িয়ে গেছে ডিএ ইত্যাদি অধিকার নিয়ে যত না দাবি, তার চেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের সরকারকে সরাতে হবে। একই সুরে বিজেপি বলে, একই সুরে সদরূপ বাবুরা বলে, আমি তো উল্টোটা দেখছি, বন্ধুরা বলে নিজের সরকারের কর্মচারীদের সঙ্গে যেন যুদ্ধে নামতে চাইছে সরকার। দেখুন, নিজের সরকারের কর্মচারী বলে নয়, সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশ তারাই আন্দোলনের পার্টিসিপেট করছেন বলে আমার জানা নেই। যারা করছেন তাদের মুখে যে সুর শুনতে পাচ্ছি আমি সেই কথা বলছি। এনাদের বিরুদ্ধে এনাদেরই নেতা প্রায় 2 কোটি টাকা তহবিল তছরূপের এফআইআর অবধি করেছেন। এটা সম্ভবত আগের বছরেই করেছেন ময়দান থানা বা হেস্টিংস থানায়। সেই এফআইআর কিন্তু এখনও পেন্ডিং, যার ফলে শুধুমাত্র অভিযোগ তুললেই হয় না, যারা টাকা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না ইত্যাদি নানা কথা বলছেন, একই সঙ্গে রাজনৈতিক কথাও বলছেন, তাদের খেয়াল রাখতে হবে আঙুলটা তাদের দিকে। তাদের সহকর্মী তুলেছেন প্রায় 2 কোটি টাকা। আপনি বলুন ডিএ যে পাচ্ছে না সমহারে, এটা তো ফ্যাক্ট, এটা তো বদলে যাচ্ছে না কোনো এফআইআর এর মাধ্যমে। ডিএ নিয়ে সমহারে পাওয়া উচিত না উচিত নয় সেই নিয়ে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, সুপ্রিম কোর্ট রায় দেবেন। ডিএ রাজ্য সরকার কত দেবে, ইউনিয়ন সরকার কত দেবে, সে নিয়ে টেকনিক্যাল বলুন, লিগাল বলুন, এথিক্যাল বলুন এবং পলিটিক্যাল বলুন, তা নিয়ে বহু মত আছে। সুপ্রিম কোর্ট যা রায় দেবেন রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করবে। এক্স্যাক্টলি শঙ্কু যে কথাটা বললো, আপনারা বারবার কোর্টে যাচ্ছেন এটাকে যাতে সময় একটার পর একটা তারিখ আসে, একটার পর একটা তারিখ আসে। রাজ্য সরকার এই কর্মচারীদের যে ডিএর দাবি তার সঙ্গে একমত নয়, যার ফলে যেহেতু তারা দ্বিমত হয়েছেন তো সেই কারণে কোর্টে যেতে হচ্ছে। একমত না হয়ে 2 দফায় বাড়ালেন কেন 6 মাসের মধ্যে? চিরকুটে 3% আর এই 1 জানুয়ারি থেকে 4%। রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে বারবার যে তারা যেটা পারবেন সেটা তারা দেবেন, কিন্তু তার মানে এটা নয় যে তারা দেবেন না বা দিয়ে দিচ্ছেন না, এই দাবিটা ঠিক নয়। বলতে পারি? আচ্ছা, সেটা হচ্ছে অনির্বাণ ঠিকই বলেছে যে এইটা ডিএর দাবিটা ন্যায্য কিনা এই নিয়ে টেকনিক্যাল, এথিক্যাল, পলিটিক্যাল, লিগাল চারটে দিক থেকে অনেক রকম ওপিনিয়ন আছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেকনিক্যাল, এথিক্যাল, পলিটিক্যাল, লিগাল ওপিনিয়নটা উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি জানিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে উনি কেন্দ্রীয় হারে ডিএর পক্ষে, এবং উনি স্লোগান দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অতএব ক্ষমতায় আসার আগে আমি যে স্লোগানটা দেবো, ক্ষমতায় এসে 180 ডিগ্রি পাল্টি খেয়ে যাব, এইটা টেকনিক্যালি, এথিক্যালি, পলিটিক্যালি এবং লিগালি ঠিক কিনা এটা আমাদেরকে বিচার করতে হবে। দ্বিতীয় কথা, দেখো পিউ গতকালও বলেছিলাম, জন্টুদাও বলেছিলেন গতকাল বা আর যারা ছিলেন, এই সমস্ত ফাঁকা আওয়াজ কিচ্ছু করার ক্ষমতাদের নেই। 2011 সাল থেকে বলে এসছে ধর্মঘট করলে সার্ভিস ব্রেক করবে, হ্যান করবে, ত্যান করবে, আজ পর্যন্ত কারো সার্ভিস ব্রেক করতে পারেননি। দেশটা মগের মুলুক নয় যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যা ইচ্ছে হলো উনি ওনার মতো করে আইন পাস করিয়ে দিয়ে লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি আমি পলিটিক্যালি এটাকে অ্যাড্রেস করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন বা যে রাজনৈতিক চিন্তাধারার উপর ভিত্তি করে 2011 নির্বাচন লড়েছিলেন, সেক্ষেত্রে নির্বাচনে জিতে আসবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী তিনি যে ধরনের ক্ষমতার প্রয়োগ করে কর্মীদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছেন তাকে স্পষ্ট ভাষায় পলিটিক্যালি ফ্যাসিজম বলে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, এটা দেখে আশ্চর্য লাগছে। এবং যখনই সরকার এবং শাসক ফ্যাসিজমের বশবর্তী হয়ে এগোনোর চেষ্টা করেছেন তখনই তার পতন অবশ্যম্ভাবী হয়েছে। চন্টুবাবু, আমি প্রথমেই বলি, দেখুন আবার সেই সেন্ট্রাল ক্যাডারে আসি। যখন ক্যাডার সার্ভিসে আমরা জয়েন করি তখন আমাদেরকে প্রথম ট্রেনিংয়ে যেটা শেখানো হয় 3টে আইন, 56J, 56L এবং 48। এই আইনটা বেসিক্যালি 72-তে, কিন্তু পরবর্তীকালে 2020 থেকে অ্যামেন্ডমেন্ট হয়। এটা কিন্তু কোনোভাবেই পানিশেবল আইন নয়। মমতা ব্যানার্জি এত লিগাল সাপোর্ট নিয়ে চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্তত একবার লিগালি এটা ওপিনিয়ন নিতেন। হয়তো উনি রেলমন্ত্রী থাকাকালীন এই ধরনের কিছু শুনেছিলেন 56J। বাস্তবে এটা যে কোনো পানিশমেন্টের ল নয়, এটা প্রিম্যাচুয়ার্ড একটা রিটায়ারমেন্ট, যেখানে পরিষ্কার বলা আছে ডেড বুট এবং ডার্ক শিট। মানে কোনো কর্মচারী যদি অসুস্থ হন এবং সেটা মেডিকেলি প্রমাণিত হয় বিভিন্ন কমিশনের মাধ্যমে, কিংবা সে সরকারের মেলাইন করার জন্য করেন, সেক্ষেত্রে তার যদি 35-এর আগে চাকরিটা হয় তাহলে তার 50-এর পরে তাকে এটা দেওয়া যেতে পারে। তাও হাইকোর্টের বিভিন্ন আছে, সুপ্রিম কোর্টেও আছে, যে এটা কিন্তু কোল্যাটারাল গ্রাউন্ডে হবে না, এটা আরবিট্রারি ডিসিশন সরকার নিতে পারে না। দ্বিতীয়, কেউ যদি 35-এর পরে চাকরি পায় তাকে অবশ্যই 55-এর পরে তাকে এটা দেওয়া যেতে পারে। এটা সম্মানজনক সেটেলমেন্ট। মমতা ব্যানার্জি যেটা হুমকি দিচ্ছেন সেটা যে কার্যত, মানে যেটা দিয়ে, যেই অস্ত্র দিয়ে আপনি হামলা করতে যাচ্ছেন সেটা যে কার্যত ভোতা, কাঠের তরোয়াল, তিনি এটাও জানলেন না।
যে এটা কিন্তু সংক্ষেপে কোনো পেনাল্টি আইন নয়, এটা মানে সম্পূর্ণ একটা ভুল ন্যারেটিভকে সামনে রেখে গায়ের জোরে এগোতে চাইছে সরকার, অভিযোগ সকলের। দেখুন, এখন গায়ের জোরে কোনো এগোনোর প্রসঙ্গ এখানে আমরা এখনো অবধি দেখিনি। অন্তত বাংলার ক্ষেত্রে গায়ের জোর, সরকার যখন গায়ের জোর দেখায় তখন কি হতে পারে সেটা এত উদাহরণ বামফ্রন্ট আমলে আমরা দেখেছি। ধর্ণামঞ্চ থেকে ঢিলছোড়া দূরে দাঁড়িয়ে যদি বলা হয় ধর্ণামঞ্চে যারা আছেন তারা চোর ডাকাত, এটাকে আপনি কি ভাষা ব্যাখ্যা করেন? না, সেই ধর্ণামঞ্চে আমরা দেখেছিলাম বিজেপি গায়ের জোর কি শুধু মারলে হয়? বলে দিচ্ছি, বিজেপির এক মিনিট সঙ্গ দেখছি, বেশ কিছু বিজেপির প্রতিনিধি মাঝে মাঝে সেখানে যেতেন, এবার কংগ্রেসের একজন তিনিও সেখানে যেতেন। এবার তাদেরকে চোর বদমাইশ, গুন্ডা বদমাইশ বললে কারো আপত্তি যদি হয় সেটা আলাদা কথা। এক্ষেত্রে গায়ের জোর বলতে যেটা বোঝায়, আমি যেটা না আন্দোলন করার কথা বলছি না, আমি বিজেপির প্রতিনিধি যারা গেছিলেন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে যারা চোর বলছেন, আপনি কি দেখেছেন তারা চোর? কোথায় গিয়েছিলেন, কার কথা বলছেন? এই আপনার সংগ্রামী যৌথ মঞ্চে, সংগ্রামী যৌথ মঞ্চে যারা ধর্ণায় বসেছে, সবাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢিলছোড়া দূরে যেখানে সভা করলেন তার দল ছাড়া বাকি বলেছেন যেখানে বিজেপির একাধিক প্রতিনিধি গেছেন এবং তারা সক্রিয়ভাবে সাহায্য করেছেন। এটা সরাসরি রাজনৈতিক লড়াই, তৃণমূল বনাম বিজেপির, এরা সেখানে পর্যবসিত করেছেন, সেখানে রাজনৈতিক কথা হবে। আমি একটা কথা, তারা পর্যবসিত করেছে। আমি একটা কথা বলছি, এক সেকেন্ড সদরূপ, এক সেকেন্ড। এবার গায়ের জোরের কথা হচ্ছিল, সরকার গায়ের জোর দেখালে কি হতে পারে, সেটা 21শে জুলাই হতে পারে, সেটা দিনহাটা হতে পারে, সেটা নেতাগঞ্জ হতে পারে, তারপরে রাজনীতি